ট্রেনেই পরিচিত হলো এক ভদ্রমহিলার সাথে। বৃষ্টি বাদলের দিনে ট্রেন ফাঁকা, গুটি কয়েক লোকজন ছড়িয়ে ছিটে বসে আছে এদিকে ওদিকে। আমার মুখোমুখি বসেছিলেন ওই বয়স্ক ভদ্রমহিলা। ভদ্রমহিলার দিকে তাকাতেই দেখি ওনার দু চোখে জল। নিজেকে আড়াল করার জন্য মুখটা জানলার দিকে রেখেছেন, আর কিছুক্ষণ ছাড়াই নিজের শাড়ির আঁচল দিয়ে চোখ দুটো মুছে নিচ্ছিলেন। কেন জানি না, ভদ্রমহিলার দিকে তাকাতেই আমার মনটা খারাপ হয়ে গেল। মায়ের বয়সী একজন মানুষ নীরবে কাঁদছেন, বুকের ভেতরটা যেন হু হু করে উঠল। তখনও পর্যন্ত জানি না উনি কেন কাঁদছেন। জানেন, এই কান্না বড় ছোঁয়াছুঁয়ে। অজান্তেই যেন আমার চোখের কোণটা চিকচিক করে উঠল। ভদ্রমহিলার বয়স কত হবে? ওই 60 কি তার আশেপাশে। মুখের মধ্যে রয়েছে এক অদ্ভুত সরলতা। বুঝলাম হৃদয়ের ভেতরে বয়ে চলেছে এক নিদারুণ যন্ত্রণা। তা না হলে মানুষ কি আর শখে একাকী কাঁদে? বিষণ্ণতায় ভরা অমায়িক মুখখানা আমাকে আর স্থির থাকতে দিল না। কথা না বলে আর থাকতে পারলাম না। মনের ভিতর চাপা অস্থিরতাকে সরিয়ে ডাক দিলাম, মাসিমা। আমার এই অপ্রত্যাশিত ডাকের জন্য তিনি ঠিক প্রস্তুত ছিলেন না। আমার দিকে তাকিয়ে তৎক্ষণাৎ চোখের জলটা আঁচল দিয়ে মুছে নিয়ে মৃদু হেসে বললেন, কিছু বলছো বাবা? জিজ্ঞাসা করলাম, যাবেন কোথায়? আমার এমন জিজ্ঞাসাতে উনি একটু হাসলেন। উত্তর না দিয়ে উনি বরং পাল্টা প্রশ্ন করলেন, তুমি কোথায় যাবে? আমি পাঁশকুড়া যাব। জিজ্ঞেস করলাম বলে খারাপ ভাবলে বাবা? না না, আমিও তো আপনাকে জিজ্ঞাসা করেছিলাম। আমি যাব মেদিনীপুর। মেদিনীপুরে যাবেন তো পাঁশকুড়া লোকালে উঠেছেন কেন? মেদিনীপুরে লোকালেই তো উঠতে পারতেন। এরপরেই মেদিনীপুরে লোকাল ছিল। সেই তো আবার পাঁশকুড়া নেমে স্টেশন চেঞ্জ করতে হবে। এমন কথা শুনে উনি আবার মৃদু হাসলেন। খুব নরম সুরেই বললেন, জীবনের একটা সময়ের পর আর হিসেব নিকেশ করতে ইচ্ছে করে না। কোনটা সুবিধা হবে কোনটা সুবিধা হবে না তখন এক হয়ে যায়। কি আর যাই আসে বলো বাবা? শুনে বললাম, আপনার মনটা মনে হচ্ছে ভালো নেই। কাছের মানুষের কাছ থেকে দুঃখ পেয়েছেন নিশ্চয়ই। তখন কথাগুলো শুনে ভদ্রমহিলা আর নিজেকে ধরে রাখতে পারলেন না। আবেগের ভাঁধ ভেঙে গিয়ে আঁচল দিয়ে চোখ দুটো চেপে নিল। মিনিট খানেক পর চোখ মুছে নিয়ে বললেন, তুমিও ঠিক আমার ছেলের মতোই। আমার ছেলেও বুঝতে পেরে যেত আমার মন খারাপ থাকলে। জানো বাবা, এই পৃথিবীতে দুঃখ বোঝার মতো আপনজন খুব কম। মনের কথাগুলো শোনার মতো কেউ নেই। নিজেকে তখন অচল পয়সার মতো মনে হয়। অনেক দুঃখ নিয়ে বাড়ি ছেড়ে চলে এসেছি। এমন কথা শুনে একটু অবাকই হলাম। জিজ্ঞাসা করলাম, বাড়ি ছেড়ে চলে এসেছেন মানে? কেন মাসিমা? কিছু যদি মনে না করেন আমাকে বলতে পারেন। নিজের ছেলে ভেবে। খুব কাছের মানুষই যখন আঘাত দিয়ে ফেলে বুকটা ফেটে যায়। আমার নাকি নজর খারাপ, আমার দৃষ্টিতে নাকি সব ক্ষতি হয়ে যায়। এই বুকে অনেক ব্যথা জমে আছে। মাত্র 2 বছর হলো ছেলের বিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম ছেলে বৌমাকে নিয়ে আনন্দ করেই জীবনের শেষ দিনটা কাটাবো। না, হলো না। আমার কপালের দোষ। বৌমা কি আমার পর? আমি আপন করতে চাইলেও সে আমাকে আপন করতে চাইল না। বৌমার কাছে সব থেকে অপছন্দের মানুষটা হলাম আমি। শাশুড়ি মানেই কি খারাপ? জিজ্ঞাসা করলাম। বৌমার এমন আচরণের কারণ কি? দেখাশোনা করেই নিশ্চয়ই বিয়ে দিয়েছিলেন। না বাবা, আমার ছেলে প্রেম করে বিয়ে করেছে। আমি হাসি মুখেই সব কিছু মেনে নিয়েছিলাম। বৌমার খুশিতে আমিও খুশি। বৌমা চাই সে তার ইচ্ছা মতো সব কিছু করবে, তাতেও আমি তেমন আপত্তি করিনি।
প্রতিদিন 10:30 11টায় ঘুম থেকে ওঠে, তাতেও আমার অসুবিধা নেই। কিন্তু টুকিটাকি বাড়ির একটু আধটু কাজ তো করতেই হবে। 2 বছর ছেলের বিয়ে হয়েছে, আমি রান্নাবান্না সব করি। বৌমা আমাকে একদিনের জন্য একটু হেল্প করেনি। ছেলে অফিসে যায় সকালে, তার টিফিন, সকালের খাওয়া দাওয়া সবটাই আমাকে দেখতে হয়। ছেলে বেরিয়ে যায় 8:30টায়, একা হাতে পেরে উঠি না, খারাপ লাগে। বৌমা ঘরে থেকেও একটু সহযোগিতা করে না, বলে এখন কী সব রিল ভিডিও হচ্ছে সেই সব করে ওপরে ঘরে বসে। ওপরে ঘরেই থাকে, সে করুক, কিছু তো একটা নিয়ে থাকতে হবে, তার জগৎ নিয়ে সে আছে। কিন্তু সংসারের একটা মানুষের কিছু না কিছু তো দায়িত্ব থাকবেই। আমার ছেলে বউকে মাকে একদিন বলেছিল, মাকে তো একটু আধটু হেল্প করতে পারো। বলল, তোমার মাকে হেল্প করার জন্য আমি এই বাড়িতে আসিনি। ছেলে কিছু বললেই বৌমা ভীষণ অশান্তি করত, থানা কোর্টের ভয় দেখায়। বিশ্বাস করো বাবা, আমি থানা কোর্টকে ভীষণ ভয় পাই। বৌমাকে একটা কথা বলার মতো সাহস হয় না। আচ্ছা, মা বাবা কি সন্তানকে বকাঝকা করে না বলো? আমার সে ক্ষমতা নেই। কাছেই বাপের বাড়ি বলে সপ্তাহে 2-3 দিনই চলে যায়, সে যেতেই পারে বাবা মায়ের কাছে, এতে আবার অসুবিধা কোথায়? সেদিন শুধু বলেছিলাম, বৌমা শরীরটা ভালো নেই, আজ রাতে রান্নাটুকু করে নিও। বলল, কোন দিন শরীর ভালো থাকে আপনার? আমাকে রিল ভিডিও বানাতে হবে, ওখান থেকে 2 টাকা ইনকাম করি। আপনার মতো তার বেকার নই, আপনি তো একটা টাকাও ইনকাম করতে পারেন না। শুনে আমি বললাম, কী সব বলছো বৌমা? রিল বানাতে গিয়ে তুমি রিয়েল লাইফটাকে ভুলে যাচ্ছ। আমি আপনার টাকায় খাইও না, পড়িও না, আপনার কোনো কিছু নিয়েও বসিনি। আপনি বরং আমার বরের টাকায় বসে খাচ্ছেন আর জ্ঞানের কথাগুলো বলে যাচ্ছেন। এদিকে রান্না করতে বললেই আপনার যত শরীর খারাপ। ভানা বেশ ভালোই দিয়েছেন, আপনার মতো মানুষ বলেই এইসব কথা বলে। বিশ্বাস করো বাবা, এই কথাগুলো শুনে মনে হলো কেউ যেন আমাকে সজোরে আঘাত করলো এই বুকে। এই বয়সে এসে কতটুকুই বা খায়। জিজ্ঞাসা করলাম, বৌমা তুমি আমাকে খাওয়ার খোঁটা দিলে? বলল, ঠিকই বলেছি, আমার বর বড় ভালো মানুষ বলেই এ যাত্রায় বেঁচে গেলেন। আপনার মতো 20 গাছ যতদিন থাকবে ততদিনই এখানের অসুবিধা। আর ইচ্ছে করলো না থাকতে। ছেলেকে এত কথা জানালে ছেলে বৌমাকে নিয়ে জিজ্ঞাসা করতো, তাতে আরও অশান্তি বাড়তো। আমার ছেলেটাও অশান্তিতে থাকতে পারবে না, থানা কোর্টের ভয় দেখাবে, তার থেকে বরং শান্তিই ভালো। আমি চাই ছেলেটা অন্তত শান্তিতে থাক। ছেলেকে বলেছি তার পিসির বাড়িতে গিয়ে কদিন থাকবো। আমার 2 ননদ, খুব ভালোবাসে ওরা। ননদের ছেলে মানে আমার ভাগনা আমাকে বলেইছে, তুমি সারা জীবন আমার কাছে থেকে যাও। আজ থেকে আমি ননদের বাড়িতেই থাকবো, শুধু আমার ছেলের ভালো চেয়ে। ছেলে অফিসে বেরিয়ে যাওয়ার পর আমি বেরিয়ে এসেছি। বৌমাকে শুধু একটা কথাই বলে এসেছি, তুমি ঠিকই বলেছ, তুমি আমার খাও না, পড়ো না। তুমি যে কিছু নিয়ে বসে আছো কি না যদি এটা বলো, তাহলে বলবো আমার সব থেকে দামি জিনিসটা তোমার কাছে। তার খেয়াল রেখো, তার যত্ন করো। ভদ্রমহিলা এই কথাগুলো বলছে আর চোখ দিয়ে অনর্গল জল পড়িয়ে পড়ছে। খারাপ লাগলো, ভীষণ খারাপ লাগলো। সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমার নেই। এই বয়সে এসে এতটা দুঃখ নিয়ে যিনি ঘর ছেড়েছেন, তাকে আর কী বা বলতে পারি। তবে এটা বিশ্বাস করি, চোখের জলের প্রতিটা ফোঁটার একদিন হিসাব হবেই। বুঝি না এরা বিয়ে কেন করে, সংসারে এসে জড়ায় কেন? ওপর থেকে সেজে গুজে ঝা চকচকে রিল বানাচ্ছে, আর রিয়েল লাইফে ঠিক তার উল্টো রূপ দেখাচ্ছে।
একটা প্রশ্ন থেকেই যায়, অমন একটা বিষ গাছের ফল হিসেবে ভালো মানুষ কিভাবে আসে? বিষ গাছে তো বিষ ফলই হবে, তাই না? তাহলে কি গাছটাই ভালো?